চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনা ব্যবসায়ীদের নতুন দৃষ্টিতে বাংলাদেশকে দেখার আহ্বান জানান তিনি। আজ বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সে বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফার নিরাপত্তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। শফিকুল হকের প্রতিবেদন। রাষ্ট্রীয় সফরের চতুর্থ দিনে চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে অংশ নেন। Business leaders, industrialists. চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কার শুরু করেছে তার সরকার। চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফার নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও মন্তব্য তার। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী। চীন বৈশ্বিক ভ্যালু চেইনে উপরের দিকে যাচ্ছে। বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য চীনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চীনা কোম্পানিগুলোকে বৈশ্বিক বাজারে পরিষেবা দিতে সাহায্য করতে পারি এবং একই সাথে ক্রমবর্ধমান বৃহৎ অভ্যন্তরীণ চাহিদা থেকে লাভবান হতে পারি। বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক আস্থা ও বিশ্বাসের। এ কারণেই বেইজিং এর সাথে কাজ করতে চায় ঢাকা। আমার সরকার একটি 180 দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মাধ্যমে আমরা সরাসরি আমলাতান্ত্রিক জড়তাকে মোকাবেলা করছি। স্বচ্ছতা এবং গতি বাড়ানোর জন্য আমরা দীর্ঘমেয়াদী নীতির ধারাবাহিকতা উন্নত করছি। আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি, যাতে খুবই সহজে চীনা বিনিয়োগকারীরা সহায়তা পায়। দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Let's move forward from this forum with a shared determination to transfer the opportunities in this region towards a long-term sustainable growth. এর আগে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দু দেশের ঐক্যমত্য হয়। একই দিন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এছাড়া চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হ্যান্ডা ও চায়নাটেক্সের চেয়ারম্যানের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম এজেন্ডা ছিল এখানকার বিনিয়োগকারীদের দেশের প্রতি আস্থা ফেরানো। 2034 সালের মধ্যে বাংলাদেশ যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত হতে চায়, সে লক্ষ্যমাত্রা নিয়ে দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের বিষয়ে এখানকার বিনিয়োগকারীদের বলেছেন তিনি। এখন দেখার বিষয় এখানকার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে কতটা আশ্বস্ত হন। শফিকুল হক, 71, চীন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বাংলাদেশ সমতা ও ন্যায্যতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদি আমিন। চীনের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ যেন দেশটির বিনিয়োগের প্রথম গন্তব্য হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে ভূ রাজনীতিতে বাংলাদেশ অন্যতম খেলোয়াড় হয়ে উঠছে। আঞ্চলিক স্থিতিশীলতা, ভারসাম্য ও শান্তি বজায়ে তারেক রহমানের সরকার ভূমিকা রাখতে চায় বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আজ কিছুক্ষণ আগে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুরিং এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উচ্চ পর্যায়ে সেই বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। What the Prime Minister emphasized, what the Honourable Prime Minister emphasized on to Chinese investors is that we are opening up Bangladesh's economy to foreign investment and we will make it easier for doing business in Bangladesh. প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আরো খবর নিয়ে বেইজিং থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, বাংলাদেশ ইনভেস্ট ফোরামে প্রধানমন্ত্রী আর কি বলেছেন, এছাড়া তার পরবর্তী কর্মসূচি নিয়েও জানাবেন আমাদের। অদিতি, শুরুতেই একটু বলে রাখতে হয়, আজ প্রধানমন্ত্রী
তারেক রহমানের চীন সফরের যে রাষ্ট্রীয় সফরে তিনি এখানে এসেছেন তার চতুর্থ দিন, এবং চতুর্থ দিনের এসে আমরা যেটি দেখতে পেয়েছি তিনি সকাল থেকেই কিন্তু একেবারেই ব্যস্ত কর্মসূচি তার এখানে রয়েছে, এবং সকাল থেকেই তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে এরই মধ্যে অংশ নিয়েছেন, এবং সন্ধ্যায় বিকেল নাগাদ স্থানীয় সময় বিকেল 5টা নাগাদ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত 10 থেকে 15টির মতো সমঝোতা স্মারক এখানে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সেটি বিকেল নাগাদ হবে। তো সেই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আমাদেরকে আবারও সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। তো এর আগে যদি বলতে হয় যে আপনাকে এর আগের প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে বাংলাদেশ বর্তমান সরকার গঠনের পর থেকেই কিন্তু তারা বলে আসছে যে 2034 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন যে অর্থনীতিতে সেখানে উন্নীত হতে চায়, এবং সে লক্ষ্যেই বাংলাদেশে বিনিয়োগের যেই পরিবেশ সেই পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম এজেন্ডা। সে লক্ষ্যেই কিন্তু সরকার কাজ করছে, এবং আজকের এখানে প্রধানমন্ত্রী সকালে বিডা আয়োজিত যে কনফারেন্সটি এখানে অনুষ্ঠিত হয়েছে, এখানে চীনের বহুজাতিক কোম্পানি সহ চীনের বিভিন্ন পর্যায়ের আসলে ব্যবসায়ীরা এখানে উপস্থিত ছিল, এবং সেখানে প্রধানমন্ত্রী তার যে বক্তব্য বাংলাদেশে বিনিয়োগের যে পরিবেশ সেই পরিবেশ নিশ্চিত করা, এবং এখান থেকে যারা বিনিয়োগ করতে চায় তাদের সব ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে, এমনটি প্রধানমন্ত্রী এখানে যে বক্তব্য তার বক্তব্যে তিনি বিনিয়োগকারীদের এখানে আশ্বস্ত করেছেন। একই সাথে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদি আমিন তিনি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি সেই বিডার যে কনফারেন্স সেই কনফারেন্স সহ আজকে সকাল থেকে প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তিনি এখানে বলেছেন, এবং আজ এই বিডার কনফারেন্সের আগে আমরা যেমনটি দেখেছেন যে চীনের যেই পানি সম্পদ মন্ত্রীর সাথে এখানে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে, সেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় যে চীনের যে সহযোগিতার আশ্বাস সেই আশ্বাস এখান থেকে নিশ্চিত করা হচ্ছে। সবকিছু মিলে বলা যায় যে প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে সফর সেই সফরে কিন্তু তার যে ব্যস্ত কর্মসূচি সেই কর্মসূচিতে তিনি বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, পাশাপাশি এখানে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী এই আজকে সহ বিভিন্ন পর্যায়ে তার সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তিনি আশ্বস্ত করতে চান যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি উন্মুক্ত স্থান হতে পারে, এবং চীনের যেই বহুজাতিক কোম্পানিগুলো রয়েছে তাদের পরবর্তী বিনিয়োগের প্রধান লক্ষ্য যেন বাংলাদেশ হয় সেটি নিশ্চিত করার কথা তিনি জানিয়েছেন। তো আমরা আসলে রয়েছি বেজিং শহরে। আজকে প্রধানমন্ত্রীর চতুর্থ দিনের সফর এখানে। আগামীকাল শুক্রবার চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী সেই বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হবে, এবং সেই বৈঠক আপনি খবর রাখছেন নিশ্চয়ই প্রধানমন্ত্রীর এই সফরের খুঁটিনাটি আপনার মাধ্যমে আমরা পরবর্তীতেও জানবো। দর্শক, চীনের বেইজিং থেকে সহকর্মী শফিকুল হক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। ফ্যাসিস্ট আমলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে সরে এসে বহুমুখী পররাষ্ট্রনীতির পথে হাঁটছে বর্তমান সরকার গঠনের পর মালয়েশিয়া ও চীন সফরই তার প্রমাণ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দ্রুতই বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে বলেও প্রত্যাশা তার। মামুন হোসেনের রিপোর্ট। আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সহ সমসাময়িক নানা ইস্যুতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন এ সময় প্রধানমন্ত্রীর চীন সফরের নানা দিক তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে দেশ এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগোচ্ছেন। বর্তমানে দেশে চীনের প্রায় $18 বিলিয়ন বিনিয়োগ রয়েছে। প্রধানমন্ত্রীর এবারের সফরে তা আরও বাড়বে বলে আশা তার। বাংলাদেশ এবং চীনের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে। চীনে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে বিশ্ব নেতারা প্রশংসা করেছেন বলেও জানান তার রাজনৈতিক উপদেষ্টা। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2030 সালের মধ্যে। মামুন হুসাইন, 71, ঢাকা। এদিকে বাজেট বাস্তবায়নে টাকার জোগাড় নিয়ে চিন্তিত অর্থমন্ত্রী। বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট সেমিনারে তিনি বলেন, সরকারের জন্য দুঃসাধ্য কাজ ছিল বাজেট প্রণয়ন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেবল নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, বাজেটে সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার প্রয়াস ছিল সরকারের। বাড়তি নজর ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দরিদ্র মানুষের দিকে।
বলেন, ঘাটতি অর্থায়ন মেটাতে সামনের দিনে রাজস্ব বাড়ানোয় বাড়তি মনোযোগ দেবে সরকার। তাই ব্যাংক খাতের সংকট নিরসনের কোনো বিকল্প নেই। বলেন, ধ্বংস হয়ে যাওয়া পুঁজিবাজার পুনর্গঠনে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। মূল্যস্ফীতি, রাজস্ব ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছেন র্যাপিড চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে জোর দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। গেল সরকারের রেখে যাওয়া 1300 প্রকল্পকে গলার কাটা বলে উল্লেখ করেন মন্ত্রী। রিসোর্স অ্যালোকেশন আমাদের ট্যাক্স জিডিপি ইজ খুবই খারাপ। পাবলিক গভর্নমেন্টের পাবলিক ফাইন্যান্সিং আর্কিটেকচার এখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ডক্টর রাজাক রাইটলি সে ইট ইজ ড্রাইং আপ ইন্টারন্যাশনালি। তো আমাকে এই ফিনান্সিয়াল আর্কিটেকচারটা আমাকে নতুনভাবে অ্যাড্রেস করতে হচ্ছে। ভূমিকম্পের আরো খবর জানাতে আমাদের সাথে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবু। বাবু, আপনি তো সকাল থেকে ভূমিকম্পের খবর রাখছেন, সবশেষ আপডেট জানতে চাই। মৃতের সংখ্যা এখন কত, উদ্ধার তৎপরতার কি অবস্থা, আর কারাকাসে কি পরিমাণ ভবন ধসে পড়েছে সেটির কি কোনো ধারণা পেলেন? যেটা হচ্ছে, ভেনেজুয়েলা সবসময় একটা ভূমিকম্পন প্রবল এলাকা। এর আগেও এখানে বড় কয়েকটি ভূমিকম্প হয়েছে। তো যেটা হয়েছে, গতকালকে ছিল ওখানে ছুটির দিন, জাতীয় ছুটির দিন ছিল। সব দেখা গেছে যে যারা সবাই মানুষজন বেশিরভাগই ভূমিকম্পের সময়টাতে ঘরেই ছিল, যে কারণে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা একটু বেশি হয়েছে, ক্ষতি বেশি হয়েছে ওখানটাতে। তো প্রথম যেটা হয় যে সন্ধ্যা 6টার দিকে প্রথম 7.2 মাত্রার একটা ভূমিকম্প আঘাত হানে। ঠিক ১ মিনিটেরও কম সময় পরই ৭.৫ মাত্রার আরেকটা ভূমিকম্প যে আঘাতটা হানে, ওটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর ভূমিকম্পের টা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসে। আর যে উৎপত্তিটাও ছিল মাত্র ১৬৮ কিলোমিটার দূরে রাজধানী থেকে। তো যে কারণে রাজধানীতেই বেশি এফেক্ট পড়ে এই ভূমিকম্পে। তো এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি পুরোটা পরিষ্কার না, যেহেতু এত বড় একটা ভূমিকম্পের মাত্রাটা অনেক বেশি ছিল, যে কারণে ক্ষতিগ্রস্ত অনেক ওই রাজধানীতে অনেকগুলো বিল্ডিং ধসে পড়েছে। তো আহ, এখনো প্রচুর মানুষ আটকা পড়ে আছে বিল্ডিং এর নিচে। তো যারা উদ্ধার কর্মীরা তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আর ভূমিকম্পের পরপর সেখানে অনেকগুলো আফটার শকও হয়। আর প্রথম দিকে সুনামির সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে সেটা তুলে নেওয়া হয়েছিল। তো এরই মধ্যে যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্র সহ লাতিন আমেরিকার দেশগুলো সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে। ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তার যতটুকু সম্ভব সব রকম সহায়তা তিনি করবেন, এই যে তিনি একটা পোস্টও দিয়েছেন। তো এখন যেহেতু এত বড় একটা ভূমিকম্প হয়েছে, তো স্বাভাবিকভাবে এখন পর্যন্ত ৩২ জন যে মারা গেছে, ৩২ জনের ৩২ জনের নিহতের খবর পাওয়া গেছে, কিন্তু আরো যে বাড়বে এটা নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, সবশেষ আপডেটগুলো আমরা জানবো। দর্শক, সাম্প্রতিক ভূমিকম্প নিয়ে জানছিলাম সহকর্মী মনিরুজ্জামান বাবুর কাছ থেকে। ২৮ জুন সারা দেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড। এবার একদিনেই বাংলাদেশের 2,40,00,000 শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর টার্গেট রয়েছে সরকারের। তবে চরাঞ্চল এবং দুর্গম এলাকায় 4 দিন ব্যাপী চলবে এই টিকাদান কার্যক্রম। সকালে সচিবালয়ে ক্যাম্পেইন সংক্রান্ত ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। ২২ জুন সকাল ৮টা থেকে বিকাল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে হবে। 6 মাস থেকে 11 মাস বয়সী যে বাচ্চারা, 1 বছরের কম বয়সী, তাদেরকে আমরা নীল রঙের একটা ভিটামিন এ ক্যাপসুল থেকে খাওয়াবো। আর 12 মাস থেকে 59 বয়সী যারা, তাদেরকে আমরা লাল রঙের ক্যাপসুলটা খাওয়াবো। এই 2 ক্যাপসুলের ডোজটা ডিফারেন্ট। তো যারা ছোট বাচ্চা তাদের ডোজটা কম হয়, যারা আর একটু বড় বাচ্চা তাদের জন্য আর একটা বড় ডোজ দেওয়া হবে। এই ক্যাপসুলের প্রকিউরমেন্টে ইউনিসেফের সাথে আমরা কাজ করেছি এবং এই ক্যাপসুলগুলো ইতিমধ্যে আমাদের হাতে আছে। নীল রঙের ক্যাপসুল, যেটাকে আমরা বলি 1 লক্ষ IU, এটা আছে আমাদের 40 লক্ষ পিস, এবং লাল রঙের যেটা 2 লক্ষ IU ডোজ, সেটা আছে আমাদের 2,20,00,000 পিস। রাষ্ট্রের এখনকার নড়বড়ে আইনে দেশ থেকে মাদক নির্মূল সম্ভব নয়। তাই আগামী কয়েকদিনের মধ্যে সংসদে কঠোর আইন পাশ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মাদক মামলা পরিচালনার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে তিনি আরও জানান, বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে 1,00,000-এরও বেশি
মাদক মামলা ঝুলে আছে। বিদ্যমান আইনেই সংশোধন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন হবে, আপডেট করা হবে। কয়েকদিন আগে আপনারা দেখছেন জুয়ার উপর একটা মডার্ন আইন উত্থাপন করেছি, সেটাও আগামীতে ইনশাআল্লাহ পাশ হবে কয়েকদিনের মধ্যে। এরপরে সাইবার অ্যাক্টে যাব, আইনি কাঠামো দাঁড় করাতে হবে, তারপর আরেকটা সংস্থার বাহিনীর মডার্নাইজেশন হবে, আইনি সংস্কার হবে। ওখানে আমি নাম এখন বলবো না, সেখানে ট্রান্সপারেন্সি আসবে, অ্যাকাউন্টেবিলিটি আসবে। আইনি ভিত্তি শক্ত না থাকলে এগুলোর বিরুদ্ধে ফাইট করা যাবে না। এই বিদ্যমান আইনেই সংশোধন, মাদকদ্রব্য। মেহেরপুরের গাংনী উপজেলার শহরাতলা সীমান্ত দিয়ে 10 জনকে পুশিন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে শহরাতলা গ্রাম থেকে এলাকাবাসীর বাধায় তারা ভারতীয় সীমানায় ফিরে যেতে বাধ্য হয়। জানা গেছে বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়। এলাকার লোকজন বাধা দিলে নারীসহ 10 জন ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে তারা ভারতীয় অংশে অবস্থান করছে। বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি। রাতের আধারে হয়েছে, এটা আমরা পরে জানার পরে, বিজিবি এবং গ্রামবাসী জানার পরে সবাই একসাথে প্রতিহত করছে। তারা কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারে নাই। তারা 10 জন ছিল, 10 জনকে পরে বিএসএফ পুশব্যাক করে নিছে। লালমনিরহাট এবং নীলফামারীতে তিস্তার পানি কমতে শুরু করেছে। গত দুদিনে ভারী বৃষ্টি না হওয়ায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে বইছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আপাতত বন্যার শঙ্কা নেই। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নীলফামারীতে বুধবার সকাল থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে কয়েক দফায় পানি কমে বিকেল 4টা থেকে পানি বইছে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে। এই মুহূর্তে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তবে স্বস্তি ফেরেনি তিস্তাপাড়ের মানুষের। বাসিন্দারা জানান, বছরের পর বছর পলি জমে নাভ্য হারিয়েছে তিস্তা। এতে বর্ষা মৌসুমে উজানের সামান্য ঢলেই পানি বিপদসীমা ছাড়িয়ে যায়। কালকে সন্ধ্যার দিকে পানি বাড়তে ছিল, এখন বর্তমান কমছে, বাড়ি ঘরে পানি ওঠে নাই। এমন পরিস্থিতি আমাদের হয় যে সারা দিন ভয়ঙ্কর হয়ে থাকি। আমাদের অবস্থা খুবই খারাপ। একটু পানি বাড়লে আমাদের বাড়িতে আসে, আমরা ঘুমাইতে পারি না। পলি এই যে 10 বছর থেকে পলি পড়তে পড়তে নদী হয়ে গেছে উঁচু। এখন আমাদের যে বাড়ি বসত ভিটার সমান হয়ে গেছে নদী। পাওবো ডালিয়া ডিভিশনের নির্বাহী কর্মকর্তা জানান, পানি বাড়ায় 2-1টি পয়েন্টে ভাঙন দেখা দিলেও দ্রুত তা রোধ করা হয়েছে। বেশ কয়েকটি জায়গা ঝুঁকিপূর্ণ, যেখানে ঘরবাড়ি ছিল সেটা ক্ষতিগ্রস্ত মতো অবস্থা হচ্ছিল, কিন্তু পরক্ষণেই আমরা জিও ব্যাগ, জিও টিউব এগুলি মজুদ থাকা এবং কাজ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় এবং বাস্তবায়ন করার কারণে কিন্তু এইগুলি বর্তমানে এখন কোনো ভাঙন নাই। এই অবস্থা থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলেও দ্রুত নদী খননের দাবি জানান তিস্তাপাড়ের মানুষ। এদিকে লালমনিরহাটেও তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কমে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তবে লোকালয়ের পানি এখনো নামেনি, তৈরি হয়েছে জলাবদ্ধতা। শাকিলা শম্পা, ৭১। এবছর ক্রিসমাস বা বড়দিনের ছুটি উপলক্ষে তৈরি পোশাকের সন্তোষজনক ক্রয়াদেশ নেই। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং অর্থনৈতিক মন্দায় ভোক্তারা পোশাক কেনা কমিয়েছেন। অন্যদিকে উৎপাদন এবং বিপণন খরচ বাড়ায় আমদানিও কমিয়েছে বেশিরভাগ ক্রেতা প্রতিষ্ঠান। জাহিদুল ইসলামের প্রতিবেদন। এই গার্মেন্টসের তৈরি পোশাক রপ্তানি হয় ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে। অন্য সময় কারখানার সবগুলো সেলাই মেশিন সচল থাকলেও এখন বেশিরভাগই বন্ধ। কর্তৃপক্ষ বলছে এপ্রিল, মে এবং জুন এই সময় ক্রিসমাসের ক্রয়াদেশ আসে, কিন্তু এবার সময় পেরিয়ে গেলেও তেমনটা আসেনি। নারায়ণগঞ্জের এই গার্মেন্টসের মতোই অবস্থা যেন সারা দেশের বেশিরভাগ পোশাক কারখানার। এখন তত অর্ডার নাই, নতুন ক্রয়াদেশও আসে নাই। সামনে আমাদের আরও কাজ থাকবে না, ওয়ার্কার আরও বসে থাকবে, আমাদের ফ্যাক্টরি চালানি অনেক কষ্ট হয়ে যায়। যুদ্ধ বিধ্বস্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটার কারণে যে একটা মন্দাভাব সারা পৃথিবীতে, সেটার কারণে হয়তো ওদের অর্ডারের ডিমান্ডই কমে গিয়েছে। হ্যাঁ, যার ফলে অর্ডার আছে কিন্তু অর্ডার পরিমাণটা কম। নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, এই বছর রপ্তানি কমেছে 4.34%। এই বছরের ক্রিসমাসের অর্ডার এর আরও আগেই কিন্তু প্লেস হয়ে গেছে, এই সংকটকালে কিন্তু হয়েছে। তার মানে এই সময় আমাদের খুব
বেশি পরিমাণে অর্ডার আমরা পাইনি। এই বছর যে অর্ডার প্লেস হয়েছে গত বছরের চেয়ে কোনো ক্ষেত্রে অর্ধেক, মিনিমাম 20 থেকে 30% কম প্লেস হয়েছে এবার। গার্মেন্টস মালিকদের আরেক সংগঠন বিজিএমই এর তথ্যে পোশাক রপ্তানির জন্য কাঁচামাল আমদানির চাহিদাও এবছর কিছুটা কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে পোশাক সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় ভোক্তারাই চাহিদা কমিয়েছেন। ভোক্তারা এখন খুব খোলা হাতে ব্যয় করতে চাচ্ছেন না অনিশ্চয়তার কারণে। চাহিদার উপরে নেতিবাচক প্রভাব পড়ছে, যুদ্ধের কারণে হচ্ছে, অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে সেটার কারণে হচ্ছে। এছাড়া উৎপাদন খরচ বৃদ্ধি এবং ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি শুল্কের কারণেও রপ্তানি কমছে বলে জানিয়েছেন অনেকে। দেশে পোশাকের রপ্তানি আয় যে কমছে তার বাস্তব চিত্র যেন তুলে ধরেছে গার্মেন্টসের বন্ধ থাকা এই মেশিনগুলো। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন তাদের হাতে তেমন একটা ক্রয়াদেশ নেই। আগামীতে যে বাড়বে সেই লক্ষণও তারা দেখছেন না। তবে তারা আশাবাদী, বিশ্ব এবং যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো কিছুটা বাড়তে পারে ক্রয়াদেশ। জাহিদুল ইসলাম, ৭১, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে ভারতীয় হাই কমিশনের নবনিযুক্ত হাই কমিশনার দৃনেশ ত্রিবেদী কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা শুনে নেব তার কথা। I have come here to inspect the operations. It is heartening to see such a large footfall of people here at IVAC. এবার আসল জিনিস আপনাকে বলি, I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. আবার আমি পড়ি that I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. Visa application continues to be issued through the 5 visa center. Ekhuni it is from 5. Rajshahi, Chattogram, Sylhet and Khulna. We will further scale up our operation on other cities gradually. We hope that this will further strengthen the people-to-people ties between our two sovereign nations. আমি দেখতেই পাচ্ছেন যে সোজা এসছি, অনারেবল প্রেসিডেন্টকে আমার যা ক্রেডেনশিয়াল আজকে ওনাকে দিলাম, গ্রহণ করলেন উনি। আই এম গ্রেটফুল টু অনারেবল প্রেসিডেন্ট অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, যে আজকে আমি খুবই প্রাউড মনে করছি যে আজকে বাংলাদেশে আমি ইন্ডিয়ার হাই কমিশন হিসেবে আজ থেকে আমার কাজটা আরম্ভ হল। যখন বর্ডারে আপনার সঙ্গে মুখোমুখি হয়েছিল ওই সময় সবচেয়ে প্রথম প্রশ্ন আমাকে যা জিজ্ঞেস করেছিল, ওই প্রশ্নটা ছিল ভিসার কি হবে। ওই জিনিসটা আমার মাথায় ছিল, আর আবার মাথায় ঢুকলো যে ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? মানুষের সমস্যা, আর ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল। তাই জন্য আজকে প্রথমে আমি পুরো ঘুরে দেখলাম, আর খুবই ভালো লাগলো যে অনেকদের সঙ্গে আমার একটা ডিসকাশন হলো, ওদের কি সমস্যা আছে। অনেক বাচ্চারাও এসেছিলেন। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো একটা যাকে বলে ডিসকাশন হলো। ওরাও অনেক সাজেশন দিল। ওই সাজেশনটা আমি আমাদের অফিসারকে বললাম যে এটা ভালো সাজেশন। অনেক বাচ্চারা আসে, বাচ্চার জন্য একটা আলাদা ঘর দরকার, আলাদা ঘর যেখানটা টয়স হবে, বাচ্চাদের জন্য কিছু খাওয়া দাওয়া হবে, কিছু এখানটা জল, পানীয় জল, মিনস বাচ্চারা যার ভালোভাবে। কেন কি অনেক সমস্যা হয়, একটু যদি ওয়েট করতে হয় বাচ্চাদের জন্য অনেক সমস্যা হয়।
তাহলে ওই জিনিসটা আমি বললাম আমার অফিসার থেকে। আর যারা হুইল চেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়, কিন্তু আমি মোটামুটি অনেক খুশি। ভারতীয় হাইকমিশনের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কথা শুনছিলাম আমরা সরাসরি যুক্ত হয়ে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।